একটা নতুন সকাল, একটা নতুন শুরু। পুরনো সবকিছু ভুলে নতুনভাবে শুরু করার চেষ্টা। কিন্তু চাইলে কি সেই কালো ছায়াকে নিজের জীবন থেকে সরানো যাবে? না, চাই না আর এইসব কিছু নিয়ে ভাবতে। শুধু চাই নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে। এই তো কয়েকদিন হলো নতুন বাসায় শিফট হয়েছি। এখনও সবকিছু গোছগাছ হয়নি ঠিক মতো। আমি রুবায়েত রাবা, 17 বছর বয়স। এই তো সামনে এইচএসসি পরীক্ষা দেব। হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করেন শাহানা বেগম। রায়া, তুই এখনো উঠিসনি? মায়ের ডাক শুনে রায়া ঘুমের ভান ধরে পড়ে থাকে। রায়া, এই রায়া, এই মেয়ে, কয়টা বাজে? এখনো ওঠার নাম নেই? কলেজে তো যাবি না? পড়তেও বসবি না নাকি? কয়দিন পরে বোর্ড পরীক্ষা আর তিনি এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছেন বলে হাঁক ছাড়লেন শাহানা বেগম। মা, উঠছি তো। রাতে ঘুম হয় না ঠিক মতো, তো একটু দেরি হয়ে গেল। জানো মা, আজ না পেট ব্যথা করছে। আচ্ছা ওঠো, নাস্তা খাও, ঔষধ দেবো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, উঠছি। শাহানা হেসে মেয়ের কথায় সায় দেয়। রায়া উঠে নাস্তা শেষ করে পড়তে বসে। এই তো আর কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা। পড়ার চাপ খুব। কয়েকটা দিন শুধুমাত্র পরীক্ষাটা দিয়ে দিলেই হলো। তারপর আর এই কলেজে না, অনেক দূরের কোনো ভার্সিটিতে গিয়ে অ্যাডমিশন নেব। এই কলেজ থেকে চলে গেলে ওরা কেউ আর আমার কোনো খবর পাবে না। আর ওরা না জানলে ওর কাছে পৌঁছাতে পারবে না আমার কোনো খবর। এখন শুধু ভাইয়াকে দিয়ে অ্যাডমিট কার্ডটা আনতে পারলেই হলো। কিন্তু এত কিছু করার পরেও কি আমি ওকে এই জীবন থেকে সরাতে পারবো? ও কি এত সহজে আমাকে ছেড়ে দেবে? ও যদি আবার দেশে চলে আসে আমার খোঁজ না পেয়ে, তখন কি হবে যদি আমাকে খুঁজে পেয়ে যায়? তখনও কি করবে? আর পারছি না, আর পারছি না। এই চিন্তাটা আমাকে কুরে কুরে খাচ্ছে ভেতর থেকে। কয়েকদিনের জন্য শান্ত করতে পেরেছি ওনাকে। এটা ভাবতে ভাবতেই 3 দিন আগের কথা মনে পড়ে গেল। আজ দেখি আমার পাখিটা নিজে থেকে আমার কথা মনে পড়ে গেল। কি ব্যাপার? দূরে আসার পর ভালোবাসা বেড়ে গেছে নাকি? কাছে ছিলাম তো পাত্তাই দিতা না। কথাটা বলল রুদ্র। একটা দরকারি কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। রুদ্র বিছানায় শুতে শুতে বলল, বলো কি কথা? আমার এইচএসসি এক্সাম, তার আগে পর্যন্ত কথা বলতে পারবো না। আম্মু পরীক্ষার জন্য ফোন নিয়ে গেছে। বলেছে এক্সাম যেদিন শেষ হবে ওই দিন দেবে। ফোন থাকলে নাকি আমি ঠিকমতো পড়াশোনা করব না, রেজাল্ট খারাপ হবে। এসব বলে ফোন নিয়ে গেছে। আমি অনেকবার বলছি কিন্তু দেননি। এখন তো আমার কিছু করার নেই। পরীক্ষা শেষ হওয়ার দিন এসে আমি তোমাকে মেসেজ দেব। এই কথাতেই রুদ্রের মেজাজ বিগড়ে গেল। দাঁতের কিরমির করে এতক্ষণ কথাগুলো শুনেছে। এতক্ষণ ধরে সুন্দরভাবে কথা বলা গলাটা মুহূর্তের মধ্যেই হুঙ্কার ছেড়ে বলে উঠল, নাটক করিস আমার সাথে? তোর এই সস্তার নাটক দেখার জন্য বসে আছি আমি। দেখ, মাথা গরম করবি না একদম। আমি কি করতে পারি ভালো করে জানিস। তুই পরীক্ষা দে ভালো মতো, পড়, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোর সাথে কথা না বলে আমি থাকতে পারি না জান পাখি। কেন বুঝিস না আমাকে? আমি ফোন পাঠাচ্ছি তোর জন্য। ডোন্ট ওয়ারি, ফোন লুকিয়ে রাখবে, তাইলে তো হলো, তাই না? কথাটা বলল রুদ্র। রায়া রুদ্রের এই মেসেজটাকেই জমের মতো ভয় পায়। কারণ রেগে গেলে রুদ্র করতে পারে না এমন কোনো কাজ নেই। রুদ্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর এর জন্যই রায়া ওর থেকে দূরত্ব বজায় রাখতে চায়। রুদ্রের এই সবসময় মারপিট, গুন্ডাগিরি, ধমকানো, চিল্লানো কোনো কিছুই রায়ার পছন্দ না। কিন্তু এখন সব কিছু ধীরে সুস্থেও সামলাতে হবে। না হয় এত কষ্ট করে সব কিছু করা সবই বিফলে যাবে। রায়া আবার রুদ্রকে বোঝানোর চেষ্টা করে, না প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। এখন আমার পরীক্ষার সময়, আমি এত টেনশন নিতে পারবো না। শুধু একটা মাস, তারপর আবার সব ঠিক হয়ে যাবে। আবার আপনার সাথে কথা বলতে পারবো। আর এখন ঘরে জানাজানি হলে অনেক সমস্যা হবে। বলবে আমি সারাক্ষণ ফোন নিয়ে থাকি, পড়ি না। আর আপনি তো এখানে নাই, আমি কিভাবে সব সামলাবো? একটু বুঝুন আমাকে। শুধু কয়েকটা দিন মাত্র, আর আমি সুযোগ পেলে আপনাকে মেসেজ দেব রাইসার ফোন থেকে। প্লিজ প্লিজ আমার অবস্থাটা একটু বুঝুন, কান্না করে দিয়ে। ডোন্ট ক্যারি বেবি, জান আমার, তোর চোখের পানি আমার সহ্য হয় না। কিন্তু আমি আর তোকে দূরে সরিয়ে রাখতে পারবো না। তোমার পরীক্ষা শেষে আমি একটা ব্যবস্থা করতেছি।
তুমি ভালোভাবে পড়াশোনা করো, পরীক্ষা দাও, আর সুযোগ পেলে আমাকে নক দিও। আমি খুব দ্রুতই চলে আসব, ওকে? হুম, ঠিক আছে, রাখছি এখন। তোমাকে খুব মিস করছি। ভালোবাসি জান। হুম। কি হুম? আমিও ভালোবাসি আপনাকে। তারপর রুদ্র মুচকি হেসে ফোন রেখে দিল। রুদ্রের সাথে ওই দিন কথা বলার পর রায়া ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ সব কিছু ডিলিট করে দেয়, এমনকি সিম ভেঙে নষ্ট করে ফেলে দেয়। এর পরের দিনই ওরা ঢাকা থেকে সিলেট শিফট হয়ে যায়। সিলেটে রায়ার ফুপির বাসা, তাই কোনো সমস্যা হয় নাই। এখন শুধু ঢাকায় গিয়ে কোনো মতে পরীক্ষাগুলো দিলেই হয়। তারপর আর ওই শহরের কারোর সাথে কোনো যোগাযোগ রাখবে না। তারপর ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো। রায়া এগুলোই ভাবতে থাকে। আর এদিকে রুদ্র মাহাতাব লন্ডনের একটি ক্লাবে বসে ড্রিঙ্ক করছে আর ভাবছে সামান্য একটা কারণের জন্য ওকে দেশ ছাড়তে হয়েছে। সব কিছুই বিরোধী দলীয় চক্রান্ত, সব কিছুরই সামলে নেবে আমি এসে। রুদ্র মাহাতাব কাউকে ছাড়বে না। চাচার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য রুদ্র এই মুহূর্তে কিছুই করতে পারছে না। চাচা বলেছে ওই দিকটা না সামলানো পর্যন্ত দেশে ফেরা যাবে না। এখানের বিজনেসের কাজও দেখতে হবে, কিন্তু কিছুতেই কাজে মন বসাতে পারছে না সে। এর মাঝে পাখিটার সাথে কথা বলতে পারছি না, মেজাজটা পুরো বিগড়ে আছে। কোথায় গেছে ও সব কিছু অফ করে? ওর টেনশনে আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। রুদ্র মাহাতাব, বয়স 27, বাবার একমাত্র ছেলে। বাবা মা কেউই বেঁচে নেই। 15 বছর আগে ওর বাবা মা আর চাচি মারা যায়। ওর পরিবার বলতে ওর চাচা আশরাফ খান আর চাচাতো বোন শিফা খান। সে একজন ডিভোর্সি। রুদ্র মাহাতাব হলো তার কলেজের ছাত্রনেতা। রুদ্রের বাবা চাচারা বংশগতভাবেই রাজনীতি করে, সাথে তাদের ব্যবসাও আছে। রুদ্র যে কলেজে পড়াশোনা করেছে সে সেই কলেজের ছাত্রনেতা হিসেবে পরিচিত। কলেজ থেকে নিজেকে রাজনৈতিক কাজে নিয়োজিত করেছে। তার চাচা মন্ত্রী হলেও তার যাবতীয় সব কাজ রুদ্রই দেখাশোনা করে। রুদ্রর চাচা ঢাকার জাতীয় সংসদ সদস্যর আসনপ্রাপ্ত নেতা। রুদ্রকে তার চাচার সঙ্গে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে জড়িত অবস্থায়। মোহাম্মদ শওকত বিন আনোয়ার একজন সরকারি চাকরিজীবী। তিনি তার স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে চট্টগ্রামে থাকতেন, কিন্তু চট্টগ্রাম থেকে ট্রান্সফার হয় তিনি এখন শরীয়তপুর গ্রামে এসেছেন সপরিবারে। তার স্ত্রী শাহানা বেগম, তিনি একজন গৃহিণী। তার পুত্র রায়ান বিন আনোয়ার, সে এখন 9ম শ্রেণীতে পড়ছে, এবং কন্যা রুবায়েত রায়া, সে এবার ইন্টার প্রথম বর্ষে পড়ছে। রায়ের হাঁটুর নিচ অবধি তার ঘন কালো চুল। তার এই চুলই তার সৌন্দর্যের অন্যতম কারণ। লম্বায় 5 ফুট 2 ইঞ্চি, হলুদ ফর্সা গায়ের রং। ওর চোখগুলো অনেক মায়াবী ধূসর বর্ণের। চোখ অনেকটা ঘোলাটে, ঘন কালো 2 জোড়া ভুরু, পাতলা ঠোঁট। ঠোঁটের ওপরে ঠোঁটের ডান পাশে একেবারে লাগানো তিলটা সব থেকে আকর্ষণীয়। ওর দিকে তাকালে সবার আগে চোখ যায় ওই তিলটায়। রায়ারা এই এলাকায় নতুন করে ওদেরকে আবার এডমিশন নিতে হয়েছে। বছরের শুরুতে হয় এত বেশি সমস্যা হয় নাই, সবে 2 মাস চলে গেছে। এই এলাকার চেয়ারম্যানের সাথে খুবই সখ্যতাপূর্ণ সম্পর্ক হয়। তার রেফারেন্সে রায়ান এবং রায়াকে স্কুল ও কলেজে ভর্তি করিয়ে দেয়া হয়। চেয়ারম্যানের মেয়ের সাথে রায়ার খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। চেয়ারম্যানের মেয়ে রাইসা আর রায়া প্রায় একই বয়সী। আজমির তালুকদার শরীয়তপুর গ্রামের চেয়ারম্যান, বর্তমানে গ্রামের দাপটে লোক। ওনার সিদ্ধান্তে গ্রামের সব কাজ হয়ে থাকে। সকলে তার পরামর্শ নিয়ে যে কোনো কাজ করে। গ্রামে তিনি একজন সম্মানী ব্যক্তি। রাজনীতি যার রক্তে, সে তো আর রাজনীতি ছাড়তে পারে না। তাই তিনি চান তার ছেলে আসিফ তালুকদার তারপর তার জায়গা নিক। তাই তিনি তার ছেলেকে রাজনৈতিক কাজে উৎসাহিত করেন। তার বড় মেয়ে রামিসা তালুকদারের বিয়ের কথা উঠেছে পাশের গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে। আজমির তালুকদারের একমাত্র বোন রেহেনা, তিনি আর বেঁচে নেই, কিন্তু তার বোনের একমাত্র ছেলে রুদ্র মাহাতাব খান। তার বোনের শেষ চিহ্ন তাকে সে অনেকবার চেষ্টা করেছে এই গ্রামে নিয়ে আসতে, কিন্তু সে যে পরিমাণে একরোখা ছেলে, কারো কথায় শুনতে সে রাজি নয়। তার যেটা ঠিক মনে হয় সে সেটাই করে। তার বাধ্য বোনের এইরকম অবাধ্য ছেলে কি করে হলো সে কল্পনা করতে পারে না। সারাদিন পার্টি অফিস, ক্লাব, মারপিট, ব্যবসা, রাজনীতি,
এগুলো নিয়েই পড়ে থাকে। তার চাচাও হয়েছে সেই রকম, দিন দিন লাই দিয়ে ছেলেটাকে একেবারে উচ্ছিন্নে পাঠিয়েছে। বয়স 27 হলেও কিন্তু এখনও ন্যূনতম বোধ হয়নি। আজমির তালুকদারের স্ত্রী রিপা তালুকদার বলল, আচ্ছা এখন এসব বাদ দাও, রুদ্রকে কিভাবে এখানে আনতে রাজি করাবে সেটা ভাবো। ওর চাচাকে ফোন দিয়ে বলো, ওকে তো ফোন দিলে বলে ওর কাজ আছে, এখন আসতে পারবে না, পরে আসবে আসবে বলে আর আসেই না। এবার আর দা ভাইয়ের বাহানা শুনবো না। এবার যদি দা ভাই না আসে তাহলে আমি বিয়েই করব না বলে রামিসে উপরে চলে যায়। এই মুহূর্তে চারিদিকে গম্ভীর পরিবেশ বিরাজ করছে। সবাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। কেউ আগ বাড়িয়ে আসছে না। এখানে কারো কোনো কথা বলার সাহস নেই, কারণ সামনে দাঁড়িয়ে আছে রুদ্র মাহাতাব খান। রুদ্রের নির্দেশে শাহেদ বেধড়ক পেটাচ্ছে শফিক নামের ছেলেটিকে। এবার রুদ্র হাতে একটি হকি স্টিক নিয়ে এগিয়ে আসে ও লাগাতার ওর ওপর প্রহার করে। এরপর রুদ্র হাঁটু ভাঁজ করে ছেলেটির পাশে বসল। ততক্ষণে আশিকের অবস্থা খারাপ, হাত মুখ নাক থেকে রক্ত পড়ছে। শফিক ভীতু চোখে রুদ্রকে বলে, ভাই আমার ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দেন, আর কখনো এরকম হবে না, আমি আর কারোর দিকে চোখ তুলে তাকাবো না। রুদ্র বিরক্তিতে চোখ মুখ খিঁচে বলে, তোর সাহস কি করে হয় আমার এলাকায় এসে আমার নাম ভাঙিয়ে মানুষকে উত্ত্যক্ত করা, মেয়েদেরকে ডিস্টার্ব করা, আবার কেউ কিছু বলতে আসলে তুই ছেলেদেরকে আঘাত করিস। তোর পিছনে কে আছে, কার ইশারায় তুই এসব করছিস? তোর পেছনে কত বড় নেতা এমপি আছে আমি দেখতে চাই। আমার এলাকায় এ ধরনের কাজ চলবে না। যা এখন তোর কোন বাপকে নিয়ে আসতে পারিস দেখি, যা। তারপর রুদ্র শাহেদকে ডেকে বলে, আমার এলাকায় যেন কোনো অসামাজিক কার্যক্রম যেন আমি আর না দেখি, এই দায়িত্ব তোর। কোনো কিছু হলে যেন আমার কাছে খবর আসে। যে ভাই আপনি এসব নিয়ে ভাববেন না, যে যা অন্যায় করবে তার উপযুক্ত শাস্তি দেয়া হবে। এই এলাকায় কোনো ধরনের অসামাজিক কাজ আমি হতে দেব না। তারপর রুদ্র তার গাড়িতে উঠে চলে যায়। তারপর আশেপাশের ভিড় কমতে থাকে, সবাই যে যার কাজে চলে যায়। কেউ কেউ বলতে থাকে নিজে মারপিট করে, তাতে কিছু না, অন্য কেউ করলেই দোষ। ওইসব নেতা ফেতাদের কাজে এমন, নিজে করলে ভালো, অন্য করলে পাপ। থমথমে মুখে বাড়ি ফিরল রুদ্র, গিয়ে সোফায় শরীরটা হেলিয়ে দিল। রহিমা এক গ্লাস পানি দে। রুদ্রের চাচাতো বোন শিফা ওর জন্য এক গ্লাস লেবু শরবত নিয়ে আসে। কি ভাইয়া, এবার তো একটা বিয়ে কর, তোর বাড়ি থেকে যাওয়ার ফেরার কোনো টাইম নেই। ফোন দিলে ফোনও ধরিস না, বউ থাকলে তো বউয়ের জন্য টান থাকবে, তখন তো আর আমাদের এত টেনশন করতে হবে না। রুদ্র চোখ বন্ধ করে উত্তর দেয়, এখন কি বাড়ি থেকে বেরিয়ে যাব আমি, তাহলে কি শান্ত হবি তুই? শিফা মুখ গোমরা করে বসে থাকে। তুই তো গম্ভীর কেন রে? আমারই তো তোর সাথে কথা বলতে ভয় লাগে। রুদ্র শিফার কথা শুনে বাঁকা হাসে, কথা বললে ভালো কথা বলবে, এইসব উল্টোপাল্টা কথা বলিস কেন? কিছুই বলবো না তোকে, যা। তোর মামা ফোন দিছে, তোকে বারবার যেতে বলতেছে। রুদ্র আমার সময় নেই বলে ধূপধাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। কিন্তু রুদ্র কি জানে ওইখানে গিয়ে ওর জীবনের মোড়টাই বদলে যাবে। ওই বদরাগী মানুষটারও মন শীতল করার জন্য কেউ ওখানে বসে আছে। তার সাথে কি দেখা হবে রুদ্রের? কি হবে রায় রুদ্রের পরিণতি? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। রুদ্র রুমে গিয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়, তারপর লম্বা একটা শাওয়ার নিয়ে আসে। রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে বসে অফিসের কাজ দেখতে থাকে। অনেকগুলো ফাইল জমা হয়ে গেছে। রুদ্রের বাবা রায়হান মাহাতাব খান অনেক বড় একজন শিল্পপতি ছিলেন। তিনি তার ভাইয়ের সাথে রাজনীতি দেখলেও তার মেইন ফোকাস ছিল ব্যবসায়। নিজের উদ্যোগে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে কাজ করতেন। রুদ্রের বাবা মারা যাওয়ার পর তার ম্যানেজার ও শিফা তার ব্যবসা সামলিয়েছে। রুদ্র তখন অনেক ছোট। এখন রুদ্র এগুলো দেখাশোনা করে। রুদ্র বিজনেসে খুবই পারদর্শী। তার ব্যবসা দেশ বিদেশে অনেক নাম করেছে। বিভিন্ন দেশে তার ব্যবসার শাখা রয়েছে। এর জন্য তাকে প্রায় এক দেশ থেকে আরেক দেশে যেতে হয় ব্যবসার কাজে। এর পাশাপাশি রাজনীতিতে চাচাকে সহযোগিতা করে। তার চাচা বলে তারপর যেন সে তার আসনে সে বসে। কিন্তু এই রাজনীতির কারণে সে তার ফ্যামিলিকে হারিয়েছে, তাই সে রাজনীতিকে পেশা হিসেবে নিতে চায় না। চাচার নিরাপত্তার জন্য রাজনীতির সাথে যুক্ত। তবে রক্তের টান বলতে একটা কথা আছে না,
যেখানে বাপ-দাদা সবাই রাজনীতি করেছে, সেখানে সে কিভাবে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে? এজন্য সে রাজনীতি ছাড়তে পারে না, বাবার ব্যবসাও ছাড়তে পারে না, আর দুইটা একসাথে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। কিন্তু কিছু করার নেই, দুটোই তাকে সামলাতে হবে। রুদ্র যে হাটবাট নিয়ে চলাফেরা করে, তার জন্য পাওয়ারের দরকার হয়, আর সেই পাওয়ারটা রাজনীতি থেকে পায়। তাই সে রাজনীতির সাথে জড়িত থাকে। এদিকে তার মামা শরীয়তপুরের চেয়ারম্যান, সব কিছু সব দিক দিয়ে তাকেই সামলাতে হয়। এছাড়া ওর চাচা মামা দুজনে অচল। আর চাচার তো আর কোনো ছেলে নাই, তিনি রুদ্রের উপরই নির্ভরশীল। রুদ্র চা খাচ্ছে আর ল্যাপটপে অফিসের কাজ করছে। এমন সময় তার ফোনে কল আসে। মামার কল দেখে সে বুঝতে পারে কী জন্য কল দিয়েছে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আল্লাহর রহমতে ভালোই আছি। তোমার কি খবর? দেখাই তো যায় না, এখন খোঁজ খবরও তো নাও না। মামার কথা মনেই পড়ে না, তোমরা ভুলে গেছ। কিন্তু আমি তো ভুলতে পারি না বাবা তোমাকে। আমার বোনের একমাত্র স্মৃতি, তোমাকে আসার জন্য কতবার বলি, একবারও দেখতে আসো না। কাজ থাকে মামা, তাই আসতে পারি না, আপনি চিন্তা করবেন না। আমি দেখি রামেশের বিয়ের দিন আসার চেষ্টা করব। না বাবা, এটা বলতে হবে না, তুমি তো আর মেহমান না যে বিয়ের দিন আসবে। রামেশা তো বলেই দিয়েছে যে তুমি না আসলেও বিয়ে করবেই না। রামেশের সাথে আমি কথা বলে নেব নে, আপনি চিন্তা করবেন না। না বাবা, এটা বলে কিছুতেই হবে না, তোমাকে কয়দিন আগে আসতেই হবে। এখানেও আন্দোলন নিয়ে কিছু সমস্যা হচ্ছে, আমি একা সব কিছু সামলাতে পারি না, বয়স হচ্ছে বোঝই তো। 2-3 দিন আগে আসার চেষ্টা করো। আচ্ছা, আমি দেখি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে ফোন কেটে দেয় রুদ্র। সে তার কাজ করতে থাকে। একটু পর শিফা আসে। কি হলো ভাই, খাবি না? খেতে আয়। আসছি, একটু পর কাজটা শেষ হোক তারপর। ওকে বলে শিফা চলে যায়। এদিকে রায়াকে তার মা খাইয়ে দিচ্ছে আর বলছে, এত বড় মেয়ে হয়েছে, এখনও কোনো কাজ ঠিকমতো করতে পারে না। যেই কাজে যাবে সেইখানে একটা না একটা অঘটন ঘটিয়ে আসবে। এত বড় হয়েছে, এখনও আমাকে একটা মুহূর্তের জন্য শান্তি দেয় না। এই 2 ছেলেমেয়ের যন্ত্রণায় আমি কোনদিন পাগল হয়ে যাব আল্লাহ জানে। রায়ার বাবা মা আর মেয়ের কাহিনী দেখছেন আর হাসছেন। ছেলে তার আজকে বাসায় ফিরবে না। কি হলো, তুমি হাসছো কেন? কিছু বলো না। তুমি ওদের লেই দিয়ে মাথায় উঠিয়েছ, একটা কথা শোনে না আমার। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, ছোট মানুষ বোঝে নাই, করে ফেলেছে। মা আর যেন না দেখে গাছে উঠতে। আল্লাহর কাছে শুক্রিয়া, বড় কিছু হয় নাই। যদি হাত পা ভেঙে যেত তাহলে কি করতে? দেখো এখন কি অবস্থা, কে কষ্ট পাচ্ছে। সরি বাবা, আর এমন হবে না, ভুল হয়ে গেছে। রায়া মুখ ছোট করে বসে আছে, তার কিছুই করার নেই, ভুল করেছে, কথা তো শুনতেই হবে। এদিকে তার ছোট ভাই তাকে ফাঁসিয়ে চলে গেছে, এখনো আসার নাম নেই। কোথায় আর যাবেন, নিশ্চয়ই চেয়ারম্যান বাড়িতে গিয়ে পড়ে আছে। ওর তো আর কোনো কাজ নেই। কি সুন্দর আমাকে ফাঁসি দিয়ে নিজে বেঁচে গেল। উফ আল্লাহ, হাত পায়ের জ্বালায় মরে যাচ্ছি। রায়া খাওয়া শেষ করে হাত পায়ের ছিলে যাওয়া জায়গায় মলম লাগিয়ে তারপর শুয়ে থাকে। এদিকে ঘড়িতে 11টা বাজতেছে। রুদ্র তার অফিসের কাজ শেষ করে নিচে নেমে আসে। এসে দেখে তার চাচা ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছেন। সে চুপচাপ ডাইনিং রুমে যায় ডিনার করতে। রহিমা তাদের বাড়ির কাজের লোক, তাকে খাবার সার্ভ করে দেয়। শিফা ঘুমিয়ে গেছে। রুদ্র সে তার মতো খাবার শেষ করে উপরে ওঠার জন্য চলে যায়। মাঝপথে তার চাচা তাকে ডাক দেয়। কি ব্যাপার, তোমাকে তো পাওয়াই যাচ্ছে না। তোমার মামা বারবার কল দিচ্ছেন তোমাকে পাঠানোর জন্য। তোমার মামা তো আর জানেন না যে তুমি কারো কথা শোনো না। অফিসের কাজকর্ম কীরকম চলছে? পারলে ছুটি নিয়ে যাও, 2 দিন ঘুরে আসো। এদিকটা আমি সামলে নেব, টেনশন করার দরকার নেই। ভাবছি দেখি কি করা যায়, বলে রুদ্র দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে যায় তার রুমে। তারপর ব্যালকনিতে গিয়ে সিগারেট ধরায়। সে বিরক্ত হয়ে গেছে ধরা বাঁধা জীবনে। ছোট থেকে মা বাবাকে কাছে পায়নি, পরিবার বলতে তার কেউ নেই আপন। হ্যাঁ, চাচা আছে, বোন আছে, কিন্তু বাবা তো নেই। তাই ছোটবেলায় সে তার বাবা মাকে হারিয়েছে। এরপর থেকে রোবটের মতো জীবনযাপন, অনুভূতি শূন্য হয়ে পড়েছে। এত বছরের জীবনে ওর খুব কমই বন্ধু বান্ধব হয়েছে, কিন্তু যারা হয়েছে তারা তার খুবই আপন। ফোন হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে তাদের গ্রুপে মেসেজ দেয়, গ্রামে যেতে হবে, কাজ আছে, তোরা যেতে চাইলে তৈরি থাকিস। মেসেজ সেন্ড হওয়ার সাথে সাথেই রিপ্লাই আসে, আবির কি বলিস মামা,
কখন যাবি? দেখি জানাবো রাতের দিকে রওনা দিতে পারি। সবাইকে বলে দিস, ওকে? বলে ফোন পকেটে ঢুকে একটার পর একটা সিগারেট ধরাতে থাকে বারান্দায় বসে। রুদ্রের জীবনে অনেক মেয়ে আসছে গেছে, কিন্তু কেউই ওর মনে জায়গা করে নিতে পারেনি। কাউকে মনে ধরেনি। সৌন্দর্যের কারণে ক্ষণিকের মোহে পড়লেও তা কখনো দীর্ঘস্থায়ী হয়নি। বাড়ির সবাই ওকে চাপ দেয় বিয়ে করার জন্য, এই বংশকে আগে বাড়ানোর জন্য। কিন্তু বিয়ে করার মতো অনুভূতি তার কখনো কাউকে দেখে হয় নাই। এর কারণ শহরের বেহায়া নির্লজ্জ মেয়ে দেখতে দেখতে ওর চোখ পচে গেছে। মেয়েরা ওর পিছনে পড়ে থাকে, কারণ ওর টাকা আর পাওয়ার। এজন্যই সেই রকম মেয়েগুলোকে দেখতে পারে না। রুদ্র এমন কাউকে চায় যাকে দেখে তার চোখ শীতল হবে, যার জন্য ওর মনে অনুভূতি জন্মাবে, যাকে এক পলক দেখার জন্য ওর মন ছটফট করবে। কিন্তু ও কখন এরকম কাউকে পায়নি। রুদ্রের সিগারেট খাওয়া শেষ হলে সে গিয়ে শুয়ে পড়ে কমফোর্টার জড়িয়ে। এখনও শীত শীত ভাব রয়েছে। এদিকে রায়া ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে রাইসাকে কল দেয়। কিরে, কি অবস্থা? আজকে যাবি কলেজে? যাব। এরপর থেকে তো আর যেতে পারবো না, দিদির বিয়ের শেষ হওয়া আগ পর্যন্ত। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আয়, আমি বেরোচ্ছি। ওকে বলে রায়া ফোন রেখে দেয়, রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে যায়। তারপর দুজনে একসাথে কলেজে যায়। রায়া রামিসাকে বলে, আজকে আমার বাম চোখটা এত লাফাচ্ছে কেন রে? মনে হচ্ছে কিছু একটা হবে। মা বলে, বাম চোখ লাফানো ভালো কিছু না। রামিসা ওর কথা শুনে হেসে দেয়, দূর, এসব মুখের কথা, এগুলো আগের যুগের মানুষরা বলতো, এরকম কিছুই হয় না। বলে ওরা হাসাহাসি করে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে রায়া, রাইসা, মিমি গিয়ে বটগাছের নিচে বসে পড়ে। এটা তাদের পছন্দের জায়গা। তারা সবসময় এখানে বসে গল্প করে। চারিদিকে অনেক গাছপালা, ফুলের সমারোহ। কলেজের সবথেকে সুন্দর জায়গার পাশে একটা পুকুরও আছে। এখানে সবসময় স্টুডেন্টের ভিড় থাকে। সবাই এখানে বসে আড্ডা দেয়। চারপাশের গাছপালা, খুব সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসলে মনটা ফুরফুরে হয়ে যায়। তাদের গল্প করার মাঝে আদনান আসে তাদের জন্য ঝালমুড়ি নিয়ে। আদনান ও মিমি রায়া রাইসার সাথে এক ব্যাচেরই। রাইসা, মিমি, আদনান তার আগে থেকেই খুব ভালো বন্ধু ছিল। রায়া তাদের সাথে নতুন যুক্ত হয়েছে, কিন্তু তাদেরকে দেখলে মোটেও বোঝা যায় না যে রায়ের সাথে তাদের বন্ধুত্ব খুব কম সময়ের। কারণ রায়া মেয়েটাই এমন, খুব ছটফটে, চঞ্চল, সবার সাথে খুব সহজেই মিশে যায়। তারা গল্প করার মাঝেই এশা নামের একটা মেয়ে এসে বলে যে তোমাকে ইয়াশ স্যার ডাকছে, 2 তলায় টিচার রুমে গিয়ে দেখা করে আসো। রাত চমকে যায়। সে আবার কি করলো? তাকে কেন ডেকে পাঠিয়েছে এই জল্লাদ স্যার? রায়া ভয়ে ঢোক গিলতেছে। সে কি এমন করলো যে স্যার তাকে ডেকে পাঠিয়েছে? কথাটা বলে এসা চলে যায়। আর রাইসা বলতেছে, কিরে, আমার ক্রাশ তোকে কেন ডেকে পাঠিয়েছেন? বলে রাখলাম কিন্তু আমার ক্রাশের দিকে নজর দিবি না, তাহলে তোকে জানে মেরে ফেলবো। রাইসার কথা শুনে মিমি, আদনান আর রায়া সশব্দে হেসে উঠল। রায়া ব্যঙ্গ করে বলে উঠল, হ্যাঁ, আমার তো খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে আধবুড়া লোকের ওপর ক্রাশ খাবো। বলে আবার ওরা হাসতে শুরু করলো। এদিকে রাইসা মুখ ফুলিয়ে বসে আছে। কিসের আধবুড়ো? কত হ্যান্ডসাম স্যার, দেখলে প্রাণটা জুড়িয়ে যায়। এসব নিয়ে ওদের মধ্যে তর্ক বিতর্ক চলতেই থাকে। এবার আদনান বলে ওঠে, চল, স্যার কি জন্য ডেকে পাঠিয়েছে গিয়ে শুনে আসি। বলে ওরা 4 জন চলে যায় টিচার রুমে। মে কামিং স্যার? ইয়েস, কাম। রায়া, কি অবস্থা? তোমার লেখাপড়া কেমন চলছে? জি স্যার, ভালোই। আমি চেষ্টা করতেছি সবার সাথে সিলেবাস আগ বাড়ানোর। আমার বিশ্বাস তুমি পারবে, তোমার মাঝে সেই ক্যাপাবিলিটি আছে। ট্রাই হার্ড, ওকে? এই নাও কিছু নোটস, এগুলো তোমাকে সাহায্য করবে। আর মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। এখন তুমি আসতে পারো। জি স্যার, আসসালামু আলাইকুম। রায়া বলে চলে আসে। ও বের হওয়ার সাথে সাথেই সবাই ওকে জাপটে ধরে। কি হয়েছে? স্যার কেন তোকে ডেকেছে? ধুর, স্যার তার ক্লাসের নোটগুলো দেওয়ার জন্য ডেকে পাঠিয়েছেন। তারপর সবাই এ নিয়ে কিছু সময় হাসি তামাশা করে চলে যায়। মিম, আদনান যে যার মতো চলে যায়। রাইসা ওদেরকে তার বোনের বিয়েতে উপস্থিত থাকতে বলে এবং জানায় যে কাল কার্ড ওদের বাড়িতে পাঠিয়ে দেবে। রায়া আর রামিসার বাড়ি পাশাপাশি হয়, তারা একসাথে আসে। কালকে তো দিদির মেহেন্দি, কাল থেকে আর কলেজে যেতে পারবো না।
তুই যেতেছিলে যা, কিন্তু কালকে সন্ধ্যার আগে যেন আমি তোকে আমার বাড়িতে পাই। না হলে তোর খবর আছে, বাড়ি থেকে তুলে নিয়ে আসবো কিন্তু। তুই কথায় কথায় এসব গুন্ডাদের মতো থ্রেট দিস কেন বলতো? ভাইয়ার থেকে শিখেছি, খুব ক্লাসি লাগে নিজেকে এরকম বললে চোখ টিপ মেরে বলে, কই আসিফ ভাইকে তো আমি কখনো দেখিনি কারোর সাথে এরকমভাবে কথা বলতে। তাহলে ধুর, আমার ভাইয়া না, আমি তো দাদা ভাইয়ের কথা বলছিলাম। তোর আবার আরেকটা ভাই কোত্থেকে উদয় হলো? ও আমার কাজিন, ফুফাতো ভাই, গ্রামে আসে না খুব একটা, তাই দেখিসনি। একবার দেখলে বুঝবি আমি এসব কথাবার্তা কোথা থেকে শিখেছি। কিন্তু দাদা ভাইয়ের মতো কিছুই করতে পারি না, মুখ ছোট করে বলে রামিসা। দাদা ভাইয়ের অ্যাটিটিউড দেখে আমি পুরাই ফিদা। আর বাদবাকি মেয়েদের যে কী অবস্থা হয় খোদাই জানে। রাইসা এগুলো বলতেছিল আর রায়া শুনছে আর হাঁটছে। বাসার কাছাকাছি এসে পড়েছিল। তখন রাইসা বলে, হ্যাঁ রে, আমি তো ভুলে গেছিলাম, দিদি কোনো মেহেন্দি আর্টিস্টের কাছে মেহেদি দিবে না তুই ছাড়া, তোকে দিতে হবে। জানি, তুই চিন্তা করিস না, আমি ঠিক সময় চলে আসব। ঠিক আছে, তাহলে আমি যাই। আজকে আবার শপিংয়ে যেতে হবে, কিছু কেনাকাটা রয়ে গেছে, তোর সাথে পরে কথা হবে। তারপর রায়া রাইসাকে বিদায় দিয়ে বাড়ি চলে আসে। এদিকে রুদ্র এখনও ঘুমে বিভোর। ঘড়ির কাঁটায় 3টে বাজতে চলল, তার ওঠার কোনো নামগন্ধই নেই। চাদর গায়ে জড়িয়ে বিছানার উপর উপুর হয়ে শুয়ে আছে। শিফা ঘরে ঢুকে দেখে যে রুদ্র এখনও ওঠে নাই। সে গিয়ে জানালার পর্দা মেলে দেয়। রুদ্র চোখ মুখ খিঁচিয়ে ওপাশে ফিরে শুয়ে থাকে। ভাই ওঠ, পার্টি অফিসে যেতে হবে, বাবা বলে গেছে। তারপর আজ আবার নাকি তোর মামাবাড়ি যাবি, আর তুই এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছিস? ওঠ। রুদ্র উঠে বসে পড়ে। ভোরের দিকে চোখ লেগেছিল, ঘুম কম হয়, চোখ দুটো লাল হয়ে গেছে। তারপর কিছুক্ষণ বসে উঠে ওয়াশরুম চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে সাদা রঙের পায়জামা পাঞ্জাবি পরে। পার্টি অফিসে যেতে হবে, তাই পাঞ্জাবি পরতে হবে। চুলগুলোকে সেট করে ঘড়ি পড়তে পড়তে নিচে চলে যায়। শিফা ডাকে নাস্তা করার জন্য, পরে খাবে বলে চলে যায়। তারপর গ্যারেজ থেকে তার গাড়ি নিয়ে চলে যায় পার্টি অফিসে। পার্টি অফিসের কাজ শেষ করে একবার অফিসেও যেতে হবে, তারপর আবার রাতের দিকে বেরিয়ে যেতে হবে শরীয়তপুরের উদ্দেশ্যে। রায় বাড়িতে ফিরে গোসল শেষ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আসরের আজানের কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ছাদে চলে আসে। বিকেলের দিকে ওর খোলা আকাশের নিচে ঘুরতে অনেক ভালো লাগে। ছাদে উঠে দোলনায় বসে আকাশ দেখছে আর কফি খাচ্ছে। এমন সময় রায়ান ছাদে আসে ঘুড়ি নিয়ে। ও ঘুড়ি উড়াচ্ছে আকাশে, আর রায়া দেখছে বসে বসে। রায়ান যখন ঘুড়ি ওড়ানোয় ব্যস্ত, তখন রায়া পা চেপে চেপে ওর পিছনে গিয়ে লাটাইয়ের সুতোটা ছিঁড়ে দৌড় দেয় নিচে। রায়ান কতক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। পরে ও মা বলে চিৎকার দিয়ে রায়ের পিছনে পিছনে দৌড় দেয়। এভাবে কতক্ষণ ছোটাছুটি করার পর মা যখন লাঠি নিয়ে আসে, তখন দুই ভাই বোন গিয়ে চুপচাপ পড়তে বসে। এদিকে রুদ্রের কাজ শেষ হতে হতে রাত 9টা হয়ে যায়। এরপর অফিসে গিয়ে কিছু ফাইল নিয়ে বাসার দিকে রওনা হয়। বাড়িতে এসে প্রথমে শাওয়ার নেয়। শাওয়ার নিয়ে এসে ব্লু কালারের জিন্স আর গ্রে কালারের একটা শার্ট পরে নেয়। আজ আর চুলে জেল দেয় নেই, কোনো রকমে হাত দিয়ে সেট করে নেয়। তারপর নিজের প্রয়োজনীয় কিছু জামা কাপড় ব্যাগে গুছিয়ে নেয়। আবির, আয়ুষ, মারুফ, ঈশাকে কল দিয়ে তৈরি হতে বলে। ব্যাগ নিয়ে নিচে চলে যায়। তারপর শিফাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে। গ্যারেজ থেকে জিপ বের করে। গ্রামে গেলে রুদ্র সবসময় জিপ নিয়েই যায়। তারপর সামনে থেকে ঈশা আর মারুফকে পিক করে। আয়ুষ আর আবির বাইক নিয়ে আসে। তারপর সবাই তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি ছুটে চলেছে আপন গতিতে। এদিকে শিফা, ঈশা আর মারুফ গল্প করতেছে, রুদ্রকে এটা সেটা বলতেছে। রুদ্র শুধু হা হু জবাব দিয়ে যাচ্ছে, ড্রাইভ করছে। রুদ্রের এসব গল্প গুজবে কোনো সময় কোনো ইন্টারেস্ট নাই। সে তার মতো সব সময় গুমট ভাব নিয়ে চলাফেরা করে, সবসময় গম্ভীর মেজাজে থাকে। অপরদিকে আয়ুষ আর আবির তাদেরকে বাইক নিয়ে ফলো করছে। রাতের আধারে একটা জিপ গাড়ি আর 2টা বাইক ছুটে চলেছে নিজের গন্তব্যে। এরই মাঝে তারা একটা রিসোর্টে এসে থামে। এটা একটা রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট। ট্যুরিস্ট এলাকা হয় এখানে, এসব রিসোর্ট রেস্টুরেন্ট দেখাই যায়। ওরা রাতে কেউ ডিনার করেনি, তাই এখানে উঠেছে ডিনার করার জন্য। রেস্টুরেন্টে ঢুকে যে যার মতো খাবার অর্ডার করে খেতে শুরু করে।
সবাই ডাল, মাংস, ভাত, থাই, চাইনিজ এগুলো নিলেও রুদ্র নিল সালাদ আর সব সিদ্ধ শাকসবজি আর স্যুপ। মারুফ বলে, ভাই তুই কেমনে ছাগলের মতো এইসব ঘাস লতা পাতা খাস? আমার তো দেখলেই গা গুলিয়ে ওঠে। রুদ্র নাইফ আর কাঁটা চামচ দিয়ে তার প্লেটের ভেজিটেবলসগুলো কেটে কেটে মুখে তুলছিল। মারুফের কথা শুনে নিচ থেকে মাথা তুলে ওর দিকে তাকায় বাঁকা চোখে আর বলে, তুই কীরকম বুঝবি? নিজের পেটের ভুঁড়ির দিকে তাকা আর আমার দিকে তাকা, তাহলে বুঝবি কেন এগুলো খাই। মারুফের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। আর বাকিরা রুদ্রের কথা শুনে আর মারুফের অবস্থা দেখে হো হো করে হাসতে শুরু করলো। আবির মারুফের কানে কানে বলল, কেন ওর লগে লাগতে যাস আর নিজের মান সম্মান খোয়াস শালা? আইস বলে ওঠে, ধুর, তাকে কি বলিস? গাধাকে দিচ্ছে ঘোড়ার পাঠ। ও যদি গাধার মতো কাজ না করে তাহলে কি চলবে? ওর পেটের ভাতকে হজম হবে? এই বলে সবাই হাসাহাসি করতে থাকে। ঈশা বলে, এ তোরা থামবি? তোদের এসব আজারে প্যাসাল বন্ধ কর, খেতে দে শান্তিতে। এরপর মারুফ আবার বলে, খা খা রাক্ষসী, তুই খেতে থাক, খেয়ে খেয়ে হাতির মতো ফুলতে থাক। তারপর একদিন তোর ভার আর মাটি নিতে পারবে না, তখন গর্তে ঢুকে আমাদেরকে শান্তি দিস। ওর কথা শুনে সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। রুদ্রের ঠোঁটের কোনো হাসির ঝলক দেখা গেল। অবশেষে শিফা বলে উঠল, তোমরা থামবে? শীঘ্রই খাবার শেষ করো, আমাদের আবার রওনা দিতে হবে। এদিকে শিফা ভাবছে ওদের সাথে থাকলে ভাইকে কিছুটা হাসি খুশি দেখা যায়, না হয় সবসময় সিরিয়াস ভঙ্গিতে থাকে, সব সময় কিছু না কিছু নিয়ে ভাবে বা টেনশন করে। তার ভাইয়ের জীবনটা যদি আর সবার মতো স্বাভাবিক হতো, এসব ভেবে শিফা ভেতর থেকে দীর্ঘশ্বাস ফেলে। এরপর তারা খাওয়া দাওয়া শেষ করে আবার যে যার মতো গাড়িতে উঠে পড়ে, তাদের যাত্রা শুরু করে দেয়। রায়া খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে তারপর আলমারি থেকে মেহেন্দির জন্য নেয়া শাড়িটা বের করে। তারপর পরে বিপাকে শাড়ির সাথে ম্যাচিং করে কী কালার ব্লাউজ পরবে। তারপর আলমারি থেকে দুইটা ক্রপ টপ বার করে, একটা সাদা একটা কালো। এখন দুইটা থেকে কোনটা পরবে এটা নিয়ে ভাবছে। এসব নিয়ে ভাবার সময় শাহানা বেগম রায়ার মা রুমে আসেন। মাকে দেখে বলে, মা বলো তো এই দুইটার মাঝে কোনটা পরব? শাহানা বেগম কিছু না বলে গিয়ে আলমারি খুলে গোল্ডেন কালারের একটা ফুল নেক ফুল হাতার ব্লাউজ বের করেন। ব্লাউজটার হাতা কাঁধের কাছ থেকে মোটা এবং কবজির দিকে বর্ডার দেয়া, একেবারে হাতের সাথে লাগানো। ডিজাইনটা খুব সুন্দর। তিনি এটা বার করে বলেন, এটা পর, এটা খুব সুন্দর মানাবে। রায় বলে ওঠে, থ্যাংক ইউ মম, আমি এতক্ষণ ধরে টেনশনে ছিলাম, তুমি কি সহজে সলভ করে দিলে। শাহানা বেগম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন এবং যাওয়ার আগে বলে গেলেন জলদি ঘুমাতে। এরপর রায়া ম্যাচিং জুয়েলারি, চুড়ি সব কিছু মিলিয়ে রেখে দিল। রায় সবসময় সাজগোজ পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে। মেকআপ খুব করে এমন না, ও একটু পরিপাটি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফ্যাশন ডিজাইনিং এগুলোর প্রতি ওর অনেক ঝোঁক, ওইগুলো নিয়ে কিছু একটা করতে চায়। এই জন্য নিজেকে নিজেই মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করে। কিন্তু কে জানতো ওর জীবনটা একসময় চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মুক্ত পাখির মতো উড়তে যাওয়া মানুষটা একসময় কারো খাঁচে বন্দি হবে। গ্রামের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে মাঝরাত হয়ে যায়। চেয়ারম্যান বাড়ির উঠোনে গিয়ে থামে কালো জিপ গাড়িটা, তারপর দুইটা বাইক আসে। সবাই গাড়ি থেকে বের হয়ে যে যার ব্যাগপত্র নিয়ে। আগে থেকেই বলা ছিল যে কোন সময় এসে পৌঁছাবে, তাই সব কিছু ঠিকঠাক করা ছিল। কাজের লোক ওদেরকে ওদের রুম দেখিয়ে দেয়। শিফা আর ঈশা এক রুমে, মারুফ, আবির, আয়ুষ তিনজনকে দুইটি রুম দেয়া হয়েছে। আর রুদ্র নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে যায়। সে কারোর সাথে বেড শেয়ার করতে পছন্দ করে না। তারপর সবাই যে যার মতো ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। সবাই অনেকক্ষণ জার্নি করে ক্লান্ত, শরীর বিছানা এলিয়ে দেওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। সোনালি রোদের আলো জানালা ভেদ করে রুমে আসতেই বিছানায় ঘুমন্ত রায়ার ঘুম ছুটে যায়। বিছানায় এদিক সেদিক গড়াগড়ি খেয়ে ঘুমের রেশ কাটিয়ে চোখ কসলাতে কসলাতে উঠে বসে। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে যায়। গিয়ে দেখে তার বাবা ভাই নাস্তা করতে বসে গেছে আর মা কিচেনে। রায় গিয়ে তার জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে। তারপর বাবা বলে ওঠে, কি পড়াশোনা কেমন চলতেছে? সামনে পরীক্ষা, পড়াশোনায় মন দাও। বাবা ভালোই, সব কিছু গোছাতে একটু টাইম লাগবে, শুধু তুমি চিন্তা করো না। কিছু লাগলে আমাকে বলো। আর তোমার ভাইয়ের পড়াশোনাটা একটু দেখো, ওর তো কোনো কাজ নেই, সারাদিন টই করে ঘুরে বেড়ানো ছাড়া। ঠিক আছে বাবা। এরপর শওকত সাহেব নাস্তা শেষ করে তার অফিসের জন্য বেরিয়ে পড়েন।
রায়ান বাবা যাওয়ার পরপরই বেরিয়ে পড়ে বাইরে। এরপর রায়া তার ঘরে চলে যায়, গিয়ে নিজের ফোনটা নিয়ে বিছানায় শুয়ে পড়ে। রায় ফোনটা নিজে টাকা জমিয়ে কিনেছে। ওর কোনো সিম নেই, ওয়াইফাই দিয়ে ফেসবুক ইউজ করে শুধু। মার সিম দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছিল। এমন সময় রাইসের মেসেজ আসে, সন্ধ্যার আগে মেহেদি দিয়ে শেষ করতে হবে, তারপর আবার আপু পার্লারে যাবে। সব কিছু টাইম মেনটেন করে করতে হবে, তুই জলদি চলে আসিস। ওকে, তুই চিন্তা করিস না, আমি চলে আসব। গ্রামের দিকে কোনো কনভেনশন সেন্টারে বিয়ে খুবই কম হয়, ওখানে নিজের বাড়িতে সব অনুষ্ঠান করা হয়। চেয়ারম্যান বাড়িতে আজ মানুষের অভাব নেই, চারিদিকে সব ডেকোরেশনের কাজ চলছে। বাড়ির প্রথম বিয়ে বলে কথা, কোনো কিছুতেই কোনো কমতি রাখছে না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান বাড়ির পুরো এরিয়া জুড়ে প্যান্ডেল বাঁধা হয়েছে, পুরো এলাকায় রং বেরঙের লাইট লাগানো হয়েছে। রামিশের বিয়ের স্টেজ করা হয়েছে বাড়ির উঠানে, স্টেজের চারিদিকে সাজানো হয়েছে নানা রকম ফুল দিয়ে। সকাল থেকে সাজানোর কাজ চলতেছে। রায়া তার মাকে বলে চেয়ারম্যান বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং আজকে সন্ধ্যায় যা পড়বে তা একটা ব্যাগে নিয়ে যায়। চেয়ারম্যান বাড়িতে পৌঁছাতে রাইসার রুমে দৌড় দেয়, কারণ নিচে পা রাখার মতো জায়গা নেই। সারা বাড়িতে মানুষ, এই কাজ সেই কাজ, সবাই কাজের জন্য দৌড়াদৌড়ি করতেছে। রাকে দেখে রাইসা এসে জাপটে ধরে, এই তোর আসার সময় হলো, আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছি। তো ওটা তো চিন্তা করিস না, সব কিছু টাইম মতো হয়ে যাবে। এরপর রাইসা রায়া রামিসার ঘরে চলে যায়। গিয়ে দেখে নতুন কনে সবেমাত্র গোসল সেরে বের হয়েছে। রাকে দেখে রামিসা বলে ওঠে, এসেছিস তুই? আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। মেহেন্দি আগে দিয়ে দেব, পরে সময় পাবো না, পার্লার ফটো সেশন এগুলোই সময় চলে যাবে। রায় বলে ওঠে, বুঝতেছি, তোমার তো আর তর সইছে না ঋষভ ভাইয়ার ঘরে যাওয়ার জন্য। এইসব বলে রায়া রাইসা হাসি তামাশা করতেছে। আর রামিসা লজ্জায় কিছু বলতে পারতেছে না, ওর মুখ লাল হয়ে গেছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, তাড়াতাড়ি বসো, মেহেদি দিয়ে দেই। পর্দা ভেদ করে রোদ রুমের ভিতরে প্রবেশ করতেই সাদা ব্ল্যাঙ্কেট জড়িয়ে রাখা সুঠাম দেহের অধিকারী এক পুরুষ কিছুটা নড়ে চড়ে ওঠে। তারপর মাথার মাঝে এক হাত দিয়ে চুলগুলো টেনে পিছনে নিয়ে উঠে বসে। কাল অনেক রাতে আসায় মামাবাড়ির কারোর সাথে দেখা হয়নি, তাই রুদ্র ফ্রেশ হয়ে নিচে নামে। নিচে গিয়ে রুদ্র, আয়ুষ, আবির, মারুফ কাউকেই খুঁজে পায় না, কোথায় গেছে কে জানে। নিচে নামতেই তার মামা আজমির তালুকদার এগিয়ে আসেন। কি খবর বাবা, রাতে কখন এলে? তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, লেট হবে বললে, তাই আর শুয়ে পড়েছি। বুঝতেই তো পারতেছো বয়স হয়েছে, এখন আর আগের মতো কিছুই করতে পারি না। না মামা, আমাদের আসতে আসতে প্রায় ভোর হয়ে গেছে, তাই আর কাউকে জাগাই নেই। আব্দুল চাচা আমাদেরকে আমাদের রুম দেখিয়ে দিয়েছে, আমরা গিয়ে ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে বাবা, গিয়ে বসো, নাস্তা করো। রুদ্রের মামি রিপা তালুকদার এগিয়ে আসেন। কাল রাতে কখন তোমরা এলে? আমি তো সব কিছু রান্না করে রেখেছিলাম, খাও নাই তোমরা কিছু? আমরা খেয়ে এসেছিলাম মামি, আপনি চিন্তা করবেন না, বলে রুদ্র চেয়ার টেনে বসে। আর মামি রুদ্রের প্লেটে এটা সেটা এগিয়ে দিচ্ছেন। রুদ্র বারবার না করতেছে, কিন্তু তিনি শুনছেন না কিছুই। আরে বাবা খাও, তুমি তো ঠিকমতো খাও না, না খেয়ে খেয়ে শুকিয়ে পড়তেছ। কী হাল করেছে শরীরে? কই এখন তরতাজা থাকবে, এই তো সময় খাওয়া দাওয়া করার। এদিকে রুদ্র কিছু বলতেও পারতেছে না, না দাঁত কিরমির করে শুধু সহ্য করে যাচ্ছে। ওর এসব আদিক্ষেতা কখনোই ভালো লাগে না। এরপর দুটো স্যান্ডউইচ আর জুস খেয়ে উঠে পড়ে আর বলে ওর জন্য 1 কাপ কফি পাঠিয়ে দিতে, ব্ল্যাক কফি উইদাউট সুগার। ঠিক আছে বাবা, তুমি রুমে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। আসিফ কোথায় মামি? ওকে তো দেখলাম না। রাইসা রামিসা ওরা কোথায়? গেছে হয়তো কোথাও, ওর কাজের তো অভাব নেই, আসলে আমি বলবো না তোমার সাথে দেখা করতে। আর রাইসা রামিসা ওরা রামিসার রুমেই আছে। ওকে, বলে রুদ্র চলে যায় রামিসার রুমে। রামিসা সোফায় বসা অবস্থায় আর রায়া নিচে বসে রামিসার হাতে মেহেন্দি দিয়ে দিতেছে। আর রাইসা রামিসার আজকে পরার জন্য যাবতীয় জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছে, কারণ মেহেন্দি দেওয়া হয়ে গেলে ওরা পার্লারের উদ্দেশ্যে রওনা দিবে। সব কিছু গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে রাখছে। রায়া রামিসাকে বলতেছে যে জিজুর নাম কোথায় লিখে দেব, বড় করে লিখবো হাতের মাঝে, না ছোট্ট করে দেব যাতে জিজুরও খুঁজে বের করতে কষ্ট হয়। ওরা এসব কথা বলতেছে আর হাসতেছে। এর মাঝে দরজায় কড়া নাড়ে কেউ। রাইসা বলে ওঠে, কে? ভিতরে আসো। রায়া মনে করেছে বাড়ির কেউ হবে, ও ওর মতো মেহেন্দি দেয়াতে ব্যস্ত। ঘরের ভেতর ঢুকে রুদ্র মাহাতাব।
রুদ্রের চোখ প্রথমেই যায় মাটিতে বসা নিচে ফ্লোরে ছড়ানো ছিটানো চুলের এক এলোকেশির দিকে। ও জাস্ট দেখতে থাকে এত লম্বা চুল, যেখানে বসে আছে সেখানে পুরো ফ্লোরে ছড়ানো। রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এত লম্বা চুল, এগুলো কি আসল? রাইসার ডাকে রুদ্রের ধ্যান ভাঙে। রাইসা বলে ওঠে, ভাইয়া তুমি উঠেছ? আমি একবার গেছিলাম, দেখি তুমি ঘুমিয়ে, তাই আর ডাকিনি। রাত্রে কখন এলে? রাত্রে অনেক দেরি করে এসেছি, তাই আর কাউকে ডাকিনি। রামিসা বলে ওঠে, তোমার তো দেখাই পাওয়া যায় না, এমনিতে তো আসোই না, ভুলে গেছো আমাদেরকে। আমার বিয়ে, এরপরও তুমি আসতে চাওনি, মুখ ছোট করে বলে রামিসা। রুদ্র আবার সেদিকে তাকায়। মেয়েটা এখন নিজেকে একটু গুছিয়ে বসেছে, চুলগুলো সামনের দিকে নিয়ে গেছে, ওর শুধু পিঠটাই দেখা যাচ্ছে। রুদ্র এবার রামিসার দিকে তাকে উত্তর দেয়, কত কাজ থাকে আমার, শান্তিতে নিঃশ্বাসটুকু নেওয়ার সময় পাই না। আর তোর বিয়ে কি আমি মিস দিতাম নাকি? বিয়ের দিন হলে 10 মিনিটের জন্য হলেও আমি আসতাম। রামিসা মুখ বাঁকিয়ে বলে, তোমার সব কথা মুখেই, এবার সহজে যেতে পারবে না, বিয়ের সব অনুষ্ঠান শেষ হবে, কয়েকদিন থাকবে, তারপর যাবে। সেটা সময় আসলে দেখা যাবে। এখন বল, দিদি আর আমার বন্ধুরা সবাই কোথায়? রাইসা বলে ওঠে, ওরা সকালে ঘুরতে বেরিয়েছিল, তুমি তো আর সকালে ওঠো নাই, তাই ওরা চলে গেছে ঘুরতে। ও আচ্ছা, আমি নিচে যাই, থাক তোরা, পরে কথা হবে। বলে রুদ্র আবার সেই মেয়েটির দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুদ্র বেরিয়ে যাওয়ার সময় রায়া পিছন ঘুরে তাকায়, দেখে বলিষ্ঠবান একজন প্রাপ্তবয়স্ক যুবক বেরিয়ে যাচ্ছে। রায়া জিজ্ঞেস করে, কে উনি? আগে তো কখনো দেখিনি তোমাদের বাসায়। রাইসা বলে ওঠে, আমার ফুফাতো ভাই, ওই দিন যে বললাম তোকে। ও, কি গম্ভীর আওয়াজ রে বাবা, নর্মাল কথা বলতেছে, লাগছে সবাইকে ধমক দিচ্ছে। রামিসা রায়ের কথা শুনে হেসে ওঠে। ভাইয়া সবসময় এরকমভাবেই কথা বলে, যে রক্তটা মানুষ, ভাইয়ের কথা বলার ধরনই এমন। রুদ্র নিচে নেমে ড্রয়িং রুমে গিয়ে বসে। ওর মাথায় শুধু এটাই চলতেছে যে কে এই মেয়ে, চেয়েও মুখটা দেখতে পারেনি। মেয়েটার পিছন সাইড দেখার পর থেকে মুখ দেখার জন্য ভেতর থেকে অস্থির হয়ে পড়েছে। কেন এরকম হচ্ছে ও জানে না। ও মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে ফোনে হাত দেয়। তখন মামি আসে ওর জন্য ব্ল্যাক কফি নিয়ে। না রুদ্র, তোমার কফি, আর কিছু লাগবে? না মামি, ব্যস্ত হবেন না, আমার কিছু লাগবে না। আচ্ছা লাগলে বলো। রামিসা রাইসের সাথে কথা হয়েছে? মামির এই কথাটা বলার সাথে সাথে আবার সে এলোকেশির চিন্তা মাথায় চড়ে দিয়ে ওঠে। হয়েছে। রামিসের সাথে যে একটা মেয়েকে দেখলাম, ওকে। রামিসাকে মেহেন্দি দিয়ে দিচ্ছিল, ওকে মেহেন্দি আর্টিস্ট? রিপা তালুকদার হেসে ওঠে আর বলে, না বাবা, ও মেকআপ আর্টিস্ট না, ও হলো রাইসার বান্ধবী আর আমাদের শকত ভাইয়ের মেয়ে। আমাদের বাড়ি থেকে কিছু দূরে ওদের বাড়ি। এমন সময় মামির ডাক পড়ে, আর তিনি রুদ্রকে বলেন, আচ্ছা বাবা, তোমার কিছু লাগলে আমাকে বলো, আমি এখন যাই, আমার কাজ আছে অনেক। রুদ্র মাথা নাড়ায়, যার মানে কিছু লাগলে সে বলবে। রিপা তালুকদার চলে যায় তার কাজে, আর রুদ্র কিছুক্ষণ এগুলো ভেবে তারপরে সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বাইরে চলে যায়। চাইলে কি রুদ্র রায়ের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে পারবে, নাকি এই চিন্তাটা ওকে সারা জীবন বই বেড়াতে হবে? রামিসাকে নিয়ে পার্লারে যায় রায়া, রাইসা, ঈশাও তাদের সাথে যায়। শিফাকে অনেকবার বলার পরেও সে যায় না, তার এসব সাজগোজ পছন্দ না। জীবনের কোনো কিছুর প্রতি তার কোনো শখ আহ্লাদ নেই, এগুলো অনেক আগেই জীবন থেকে ফুরিয়ে গেছে। এখন আর কোনো কিছুই ওকে টানে না। এভাবে বাকি জীবনটা পার করে দিতে পারলেই হতো। শুধু এখন রুদ্রের জীবনটার একটা গতি করে দিতে পারলেই হলো, না হলে ওর জীবনটা এভাবে একদিন ঝরে যাবে। আমি চাই না আমার মতো করে রুদ্রের জীবনটা এরকম ছন্নছাড়া হোক। ওর জীবনটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার মতো কেউ একজন আসুক, যে আমার পর ওকে আমার মতো করে, নয়তো আমার থেকেও ভালো করে আগলে রাখতে পারবে। কিন্তু এই ছেলেটাকে হাজার বোঝালেও বোঝে না। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল শিফা। রামিসা সাজতে বসে গেছে, রায়া আর রাইসা বসে আছে। এখনো কি কি লাগবে, কিভাবে কি দেবে সেটা দেখতেছে। রামিসাকে দারুণ লাগছে লেহেঙ্গার সাথে ম্যাচিং করা অর্নামেন্টস, চুলগুলো বেনি করা, তাতে ফুল দিয়ে পেঁচিয়ে দিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আর মুখে ভারী মেকআপ, আর সব মিলে জাস্ট অসাধারণ লাগছে। পায়ে গাঢ় করে আলতা দিয়েছে, মোটা একজোড়া নুপুর পড়েছে, 2 হাত ভর্তি করে চুড়ি, সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ লাগছে। রায় বলে ওঠে, রামিসা আপু, আজ তো দুলাভাই তোমাকে দেখে পুরো ফিট হয়ে যাবে। যা লাগছে না তোমাকে, আমি নিজেই চোখ ফেরাতে পারছি না।
চুপ থাক, বেশি কথা বলিস তুই। রাইসা সাজতে বসে গেছে, যা তুই তাড়াতাড়ি শেষ কর। না, আমার এসব ভারী মেকআপ ভালো লাগে না, আমি নিজে যতটুকু পারি করব। রাইসা চিৎকার দিয়ে বলে ওঠে, নাটক করবি না, নাটক আমার একদম ভালো লাগে না। আমরা একরকম সাজবো সবাই, এইটা আমি 1 মাস থেকে প্ল্যান করে রেখেছি। রামিসা পার্লারের মেয়েকে ডাক দিয়ে বলে, ওকে শাড়িটা পরিয়ে একটু রেডি করে দিন তাড়াতাড়ি। রায় আর কিছু বলে না, কারণ শাড়িও একা কখনই পরতে পারবে না। শাড়ি রায়া গ্রামীণ স্টাইলে পরেছে, পিছনের আঁচল অনেক লম্বা রেখেছে। শাড়ি সেট আপ করে কোমরের বিছা পরেছে, ব্লাউজ লম্বা হয়, হাতের কোনো ধরনের অর্নামেন্টস পরেনি। শাড়ির আঁচল ঘুরিয়ে অপর হাতের কবজির সাথে বেঁধে রেখেছে। চুলে মাঝখানে ফিতা করে 2 সাইডে একটু ফুলিয়ে মাঝখানে ছোট্ট একটা টিকটি পড়েছে। চুল না ছেড়ে চুলগুলো বেনি করেছে। এই বেনিকে আমরা সাধারণত খেজুর বেনি বলে থাকি। এরপর চুলের ফাঁকে ফাঁকে ফুল গুজে দিয়েছে। মুখে শুধু একটু ফাউন্ডেশন আর পাউডার দিয়েছে। চোখে কোনো ধরনের আইল্যাশ ব্যবহার করেনি, কারণ ওর চোখের পাপড়ি অনেক ঘন। চোখে হালকা গোল্ডেন আই শ্যাডো, মাস্কারার কাজল দিয়েছে, আর গালের নামমাত্র ব্লাশ শেষে এইটুকুতে ওর মনে হচ্ছে বেশি সেজে ফেলেছে। মুখ ধুতে গেছিল, সবে বকাবকি করে, তার জন্য আর সে করেনি, মুখ ধোয়নি। সবাই ঠোঁটে লাল লিপস্টিক দিতে বলেছিল, কিন্তু রায় এখানে কারো কথা শোনে নাই। হালকা মেরুন কালারের একটা লিপস্টিক দিয়ে শেষে উঠে পড়েছে। রাশিয়া বলতেছে, তোকে পুতুলের মতো লাগছে রায়া, এখনও কোনো অর্নামেন্টসে পড়িস নাই, আর কি সুন্দর লাগতেছে। কি আর অর্নামেন্টস, আমাকে ভূত লাগতেছে, আমি আর কিছু পরবো না, আর কিছু বললে আমি এখনই বাসায় চলে যাব। রায়ের কথা শুনে রাইসা চুপ হয়ে যায়, কারণ এই মেয়ে জিদ্দি, দেখা যাবে এখনই চলে যাবে বাসায়। কিন্তু রামিসা মানে না। আচ্ছা, তোর কিছু করা লাগবে না, শুধু এই কানের দুলটা পর, গলা কান একেবারে খালি, কীরকম দেখা যাচ্ছে। রায় আর কিছু বলে না। তারপর ঈশা ওকে কানের দুলটা পরিয়ে দেয়। ঈশা বলে ওঠে, এইটুকুন মেয়ে এত অবাধ্য কেন, কারো কথা শুনতে চাও না? দেখো তো এখন কি সুন্দর লাগতেছে তোমাকে। রাইসা বলে ওঠে, ও বরাবরই অবাধ্য, কারো কথা শুনতে চায় না। দেখিস তোর কপালে এমন জল্লাদ বড় হবে, যার কথায় তোকে উঠতে বসতে হবে, তখন বুঝবি মজা। এই নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। ঈশা সে দুজনকে থামায়, তোমরা দুজন একরকম, দুজনের কপালে জুটবে এমন বর, বলে রামিসা আর ঈশা হাসতে থাকে। রাইসাকে অনেক সুন্দর লাগছে, আজ যে পুরো পুতুলের মতো। এক এক করে সবার সাজা শেষ হয়, তাই তারা সব কিছু গুছিয়ে ফেলে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই সবাই রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। গায়ে হলুদের প্যান্ডেল অনেক বড় করে সাজানো হয়েছে, চারপাশে মানুষের ভিড়, আরও মানুষ আসছে। রামিসাকে স্টেজে বসানো হয়েছে। চেয়ারম্যান সাহেব মেয়ের বিয়েতে কোনো ত্রুটি রাখতে চায় নাই, তাই এত আয়োজন, এত ধুমধাম করে সব কিছু ব্যবস্থা করেছেন। সন্ধ্যার পরপরই বাড়ির ভেতর প্রবেশ করেছে নিমন্ত্রিত অতিথিরা। তাদেরকে আপ্যায়ন করতে ব্যস্ত চেয়ারম্যান সাহেব। রামিসা স্টেজে বসে আছে, ওর ফটো সেশন চলতেছে। অতিথিরা 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 একজন একজন করে ওর সাথে গিয়ে ফটো তুলতেছে এবং উপহার তুলে দিচ্ছে ওর হাতে। রুদ্রের এসব অনুষ্ঠানে থাকতে ভালো লাগে না, কিন্তু এখন নিচে যেতেই হবে। দুপুরের ওই ঘটনা নিয়ে সে আর মাথা ঘামায়নি, এক প্রকার মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। তার মতো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের এরকম বিহেভিয়ার মানায় না। অনুষ্ঠানে পরার জন্য ওকে পাঞ্জাবি দেওয়া হয়েছে, কিন্তু এরকম পাঞ্জাবি পরে না সে। পার্টি অফিসে অথবা সমাবেশে যেতে হলে পাঞ্জাবি পরলেও সাদা পাঞ্জাবি পরে সব সময়, এরকম রং চং জিনিস ওর পছন্দ না। তাই সে তার মতো ব্ল্যাক কালার প্যান্ট আর একটা ব্ল্যাক শার্ট পরে নিল। হাতে তার রোলেক্সের ঘড়ি, চুলগুলো হাত দিয়ে সেট করে নিচে নেমে গেল। নিচে গিয়ে দেখে ওর বন্ধুরা সবাই একজোট বেঁধে গল্প করতেছে, ও গিয়ে ওদের সাথে যোগ দেয়। কিরে, তোদের সকালবেলা খুঁজে পাইনি, কোথায় গেছিলি তোরা? আবির বলে ওঠে, আমরা তো অনেক সকালে উঠে গেছিলাম, তুই তখন ঘুমিয়েছিলি, তাই আর তোকে ডাকিনি। আমরা আশেপাশে ঘুরতে গেলাম, গ্রাম তো সচরাচর আসা হয় না। আর বিকালে এসে দেখি তুই অফিসের কাজ করছিস কনফারেন্সে, তাই আর ডিস্টার্ব করিনি। মারুফ রুদ্রের দিকে তাকে বলে, তোর কি স্বভাব ঠিক হবে না কোনো দিনও? আজকে এই অনুষ্ঠানের বাড়িতে এসে তুই ব্ল্যাক মাম্বা সেজে এসেছিস কেন? মারুফের রুদ্রকে ব্ল্যাক মাম্বা বলে ডাকায়, আর হাসতে হাসতে শেষ। রুদ্র মারুফের দিকে ভুরুকুচকে তাকিয়ে আছে। আবির হাসতে হাসতে বলে ওঠে, এসব উদ্ভট কথাবার্তা কোত্থেকে পাস তুই? তোদের এসব নিয়ে কথা চলছে?
রাইসা আর রায়া ওদের নাচের পারফরমেন্স নিয়ে কথা বলছে। ঈশা ওদের সাথে যোগ দিয়েছে। এমন সময় ঈশা বলে ওঠে, রায়া, আমার ফোন আর ব্যাগটা একটু আয়ুষকে দিয়ে আসো। ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। রায়া ওদিকে তাকে বলে ওঠে, ওখানে তো 3জন দাঁড়িয়ে আছে আপি। ওই যে কাপ পড়া ছেলেটা। ওখানে গিয়ে বলো যে ঈশা আপু বলেছে এগুলো রাখতে, তাহলেই হবে। ঠিক আছে আপু, আমি দিয়ে আসছি, তোমরা স্টেপগুলো মনে করো। বলে রায়া জিনিসগুলো দেওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। আবির আয়ুষ নিজেদের মতো গল্প করতেছে আর রুদ্র ফোন টিপতেছে নিচের দিকে তাকিয়ে। মাঝে মাঝে ওদের কথার উত্তর দিতেছে। এমন সময় ওদের কাছে একটি মেয়ে এসে বলে, ভাইয়া, ঈশা আপু এগুলো দিয়েছে, আপনাকে বলেছে এগুলো রাখতে। চিকন একটা মেয়েরি গলার স্বর রুদ্রের কানে আসে, কিন্তু সে পাত্তা দেয় না। সে তার মতো ফোন চালাতে ব্যস্ত। আয়ুষ রায়ের হাত থেকে জিনিসগুলো নেয় এবং জিজ্ঞেস করে যে, ঈশা কোথায়? জি আপু স্টেজে আছে, ভাইয়া উনি একটু ব্যস্ত, তাই আমাকে বলেছে এগুলো দিয়ে আসতে। আয়ুষ বলে ওঠে, ও আচ্ছা ঠিক আছে। এদিকে আবির আর মারুফ হাঁ করে রায়ের দিকে তাকিয়ে আছে। আয়ুষের সাথে কথা শেষ হওয়ার পর যেই না রায়া পিছনে ঘুরল চলে যাওয়ার জন্য, এমন সময় কে একজন পেছন থেকে ডেকে উঠল। মারুফ বলে উঠল, হ্যালো মিস, আপনার নামটা কি বলা যাবে? রায়া আবার ওদের দিকে ফিরল। যেহেতু ঈশা আপু এখানে পাঠিয়েছে, তাহলে ওরা আত্মীয় হবে। এখন যদি কোনো উত্তর না দিয়ে চলে যায়, তাহলে এটা বেয়াদবি হবে। এগুলো ভেবে চিন্তে রায়া উত্তর দিল, জি আমার নাম রায়া। রায়া নামটা কানে আসায় রুদ্রর সকালের কথা মনে পড়ে গেল। সে এবার ফোন থেকে চোখ তুলে উপরে তাকায়। মেয়েটির দিকে তাকাতে চোখ আটকে গেল তার। হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত গতিতে চলতে লাগলো। চোখের দিকে তাকাতে যেন নেশা ধরে যাচ্ছে। এরকম চোখ আগে কখনো দেখেনি। ঠোঁটের উপরিভাগের তিলটা থেকে চোখ আর ফেরাতে পারছে না সে। মনে হচ্ছে ঠোঁটের তিলটা কি আসল নাকি মেকআপ দিয়ে বসিয়েছে। ধারালো তার গায়ের বরণ, শাড়িতে যেন আরও বেশি মায়াবী লাগতেছে। এক কথায় ছোটোখাটো একটা পুতুল। হাঁটু পর্যন্ত লম্বা চুলগুলো রুদ্রকে পাগল করে দিচ্ছে। সে চোখ ফেরাতে পারছে না এই নারী থেকে। চোখের মাঝে কি লেন্স লাগিয়েছে হয়তো। আজকাল তো সব কিছুই নকল। রুদ্র গভীর নয়নে রায়কে পর্যবেক্ষণ করছে। সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। রুদ্রর ধ্যান ভাঙে মারুফের কথায়। মারুফ আবার বলে ওঠে, ওয়াও, তোমার নামটা তো তোমার মতোই সুন্দর। মারুফের এরকম কথাবার্তায় রায়া বিব্রত বোধ করে, কিন্তু কিছু বলতে পারছে না। আয়ুষ মারুফকে চোখ রাঙায় আর বলে চুপ থাকতে। আর রায়াকে বলে, তুমি কিছু মনে করো না, ও একটু এরকমই, সবার সাথে ফাজলামি করে, তুমি এখন আসতে পারো। রাত ঠোঁটে এক সিদ্ধে হাসি ফুটে উঠল আয়ুষের কথায়। তারপর সে সেখান থেকে চলে এলো। রুদ্র এখনও মন্ত্রমুগ্ধের মতো ওর দিকে তাকিয়েছিল। রায় সামনে গিয়েও আবার পিছন ফিরে একবার তাকায় রুদ্রের দিকে। তখনই ওদের চোখে চোখ পড়ে যায়। রায় দ্রুত ঘুরে চলে যায় রাইসা আর ঈশার কাছে। এতক্ষণ ধরে মনে হচ্ছিল ওর দিকে কেউ তাকিয়ে আছে, কিন্তু সবার সামনে চোখ তুলে তাকাতে চায়নি। কিন্তু পিছনে ফিরে তাকানোর সাথে সাথে চোখাচোখি হয়ে যায়। ধুর, আমি কেন এরকম তাকাতে গেলাম? কি মনে করলো ওই লোকটা? কি আবার মনে করবে? আমি কি আগে তাকাইছি নাকি? উনি হয়তো তাকিয়েছিল। রায়ের এসব ভাবনার মাঝে রাইসা এসে রায়ের হাত ধরে টেনে স্টেজে যাওয়ার জন্য জোর করে। এদিকে রুদ্রের বেহাল দশা। রুদ্র নিজের হার্টবিট ফিল করতে পারতেছে। কি হচ্ছে ওর সাথে? এমন একটা মেয়েকে দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। এদিকে মারুফ আর আবির রায়কে নিয়ে গবেষণা করছে, যার রুদ্রের মোটেও সহ্য হচ্ছে না। তাই রুদ্র বলে ওঠে, এই টপিক নিয়ে কথা বন্ধ কর, ভালো লাগছে না। মারুফ খেঁকিয়ে বলে ওঠে, আমরা কি তোকে নিয়ে কথা বলতেছি যে তোর ভালো লাগবে না? শান্ত নিষ্প্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝে আছে কঠোর আদেশ। আই সেড নো মোর ডিসকাশন অ্যাবাউট দিস টপিক। রুদ্রের তেজি কণ্ঠস্বর শুনে সবাই চুপ হয়ে যায়। এদিকে স্টেজে রাইসা আর রায়া পারফরমেন্স চলতেছে। রুদ্র ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর এসব মানুষকে দেখে নাচ গান মোটে পছন্দ না, কিন্তু এখানে ওর কি করার আছে? আমার কি অধিকার আছে এখানে কিছু বলার? এখানে তো রাইসাও নাচ করতেছে। কই, ওকে দেখে তো ওর রাগ হচ্ছে না। রুদ্রের সাথে কি হচ্ছে ও নিজেই বুঝে উঠতে পারছে না। রুদ্র নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করলো। সব কিছু অসহ্য লাগতেছে। রুদ্র ওখানে না দাঁড়িয়ে ছাদে চলে যায়। গিয়ে সিগারেট ধরায়।
সিগারেটটা তার সবসময়ের সঙ্গী। যে সময় টেনশনে থাকে, মুড অফ থাকে, ও একটার পর একটা সিগারেট ধরতে থাকে। এদিকে রাইসাদের নাচ শেষ হলে ওরা স্টেজ থেকে নেমে আসে। এখন ঈশার পারফরমেন্সের পালা। আস্তে আস্তে অতিথিরা সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যাচ্ছে এবং যে অতিথিরা থাকবে তাদের সবাইকে অতিথিশালায় থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। রুদ্র ছাদে বসে একের পর এক সিগারেট টানছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছু ওর মাথায় আসছে না। এরকম কেন হচ্ছে আমার সাথে? এর আগে তো কখনো এমন হয়নি। চোখ বন্ধ করলেই ওই দৃশ্যটা চোখে ভাসছে। ওই ঠোঁট, ওই চোখ, ওই চুল। শি ইজ সো ড্যাম প্রিটি। পুরোটাই পড়ি। এত মেয়ে দেখেছি জীবনে, কখনো তো এরকম মনে হয়নি। রুদ্র নিজের উপরই বিরক্ত হচ্ছে। অন্তর্মুখী চরিত্রের রুদ্র নিজের অনুভূতিগুলোকে বুঝে উঠতে পারছে না। লম্বা একটা শ্বাস নিয়ে হাতের সিগারেটটা নিচে ফেলে দিল। গুরু গম্ভীর স্বভাবের উগ্র মেজাজের একজন মানুষের মধ্যে যে একটা মেয়েকে দেখে এরকম অনুভূতির জোয়ার আসবে, তা কি সে কল্পনাতে এনেছিল? কারো পায়ের শব্দে রুদ্রের ধ্যান ভাঙে। অতিথিরা সবাই যে যার মতো চলে গেছে, আর বাকিরা যারা রয়েছে তাদের আলাদা জায়গা করে দেয়া হয়েছে। এরপর বিয়েবাড়ি বলে কথা, হাজার জায়গা থাকলেও জায়গার অভাব দেখা যায়। এইটা এখন এত মানুষের থাকার ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে সবার। রায়া এখন সেন্স করবে, এর জন্য জায়গা পাচ্ছে না। সব রুমে মানুষ, সবগুলো রুমে মানুষের জন্য পা রাখার মতো জায়গা নেই। এই ভিড় আধা ঘন্টা শেষ হবে না। তাই রায়া আর ওখানে না দাঁড়িয়ে ছাদে চলে যায় হাওয়া খাওয়ার জন্য। ছাদের ঠান্ডা পরিবেশে তার মনটা এত ঠান্ডা। ছাদের ঠান্ডা পরিবেশে তার মনটা যদি ঠান্ডা হয়। রায়ার রাতে ছাদে উঠে আকাশ দেখতে অনেক ভালো লাগে। সে সবসময় রাতে ছাদে আসে না, বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। রায়কে আজ কেউ যেতে দেয়নি। রায়ার বাবা মা ভাই চলে গেছে। সে এখানে 2 দিন থাকবে, একেবারে বউ ভাত শেষ করে তারপর বাড়ি ফিরবে বলে দিয়েছে রিপা তালুকদার। ওদের সাথে খুব ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক হয়। বাবা মা কেউই আর মানা করতে পারেনি। রায় খুব খুশি, এই 2 দিন সে খুব মজা করবে। বিয়ে বাড়ি ওর অনেক ভালো লাগে, তাই সেও বলল যে থাকবে। রায় ছাদে গিয়ে দোলনায় বসে। হাতে ফোন আর ভেজা টিস্যু, এগুলোর নামটাই মনে নেই। ধুর, নাম দিয়ে আমার কাজ কি? এই ময়দাগুলো উঠাতে পারলেই হলো। কালকে তো আর মরে গেলেও যাব না পার্লারে। রাইসের বাচ্চা, তোর জন্য আমার আজ এই অবস্থা। তোর জীবনে ভালো হবে না। রায় নিজের মতো বকবক করে যাচ্ছে। এদিকে রুদ্র এই সময় মেয়েটিকে এখানে দেখে অবাক হয়ে যায়। সে কল্পনা করেনি এখন এই মুহূর্তে মেয়েটিকে এভাবে পেয়ে যাবে। রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রায়ের দিকে। রুদ্রের চোখ বিচরণ করছে রায়ের পা থেকে মাথা পর্যন্ত। লাইটিংয়ের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে সে। রুদ্র ছাদের এক কোণে দাঁড়িয়ে। রায় নিজের কাজে ব্যস্ত বলে সে রুদ্রকে খেয়াল করেনি। রায় টিস্যু দিয়ে মেকআপগুলো তুলে মুখের, কানের দুল, টিকলি এগুলো খুলে সাইডে রাখে। তারপর চুলের ক্লিপগুলো খুলতে থাকে। সে আগেই পার্লারের মেয়েকে বলে দিয়েছিল মাথা যাতে কোনো ধরনের স্প্রে না দেয়, কারণ স্প্রে দিয়ে চুলগুলো সব জট হয়ে যায়। তখন জট ছাড়াতে ছাড়াতে জানটা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। আর লম্বা চুল হলে তো কথাই নেই, জট ছাড়াতে ছাড়াতে অর্ধেক চুলই ছিঁড়ে যাবে। রায় বেনি খুলে চুলগুলো ছেড়ে দেয়। উফ, এখন একটু হালকা লাগছে। এমন সময় ফোনে কল আসায় রায় ফোন হাতে নেয়, মায়ের সাথে টুকটাক কথা বলে ফোন কেটে দেয়। এরপর ফোন টিপতে থাকে। বাইরের ঝড়ো হাওয়ায় রেশমের মতো চুলগুলো উঠছে। রায়ও পরিবেশটা উপভোগ করছে। সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষে উবে গেল। রুদ্র এতক্ষণ ধরে নিষ্পলক চোখে ওর দিকে তাকিয়েছিল। রায়ের প্রতিটা কার্যক্রম লক্ষ্য করেছে। মেয়েটির সব কিছুই তাকে মুগ্ধ করেছে। এবার রুদ্র আগ বাড়ায় রায়ের দিকে। রায় ফোনে মেসিং দ্য ডিফারেন্স গেম খেলছিল। এমন সময় আকস্মিক হাত থেকে ফোনটা টান মেরে নিয়ে নেয় কেউ। রায় হকচকে বসা থেকে উঠে দাঁড়ায়। সামনে থেকে আটকে ওঠে একটা ছেলেকে দেখে এইভাবে এমন আচরণ করার মানে কি? রায় ভেবেছিল রাইসা হবে, কিন্তু সামনে তখনকার ওই ছেলেটা যে তখন ওর দিকে খেয়ে ফেলা লুকে তাকিয়েছিল। আমি ভাবলার মতো লোকটির দিকে তাকিয়ে আছি। লোকটার চাহনি কেমন যেন আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। এমন পরিস্থিতিতে কি করা উচিত কিছুই মাথায় আসছে না। লোকটাও কিছু বলছে না। কীরকম তাকিয়ে আছে যেন সে বাঘ আর আমি তার শিকার। রায়ের আর সহ্য হচ্ছে না, তাই সে বলে উঠল আমার ফো। রায়ের মুখের কথা শেষ হওয়ার আগে ওপাশ থেকে শান্ত কিন্তু গম্ভীর স্বরে বলে উঠল ইজ ইট রিয়েল?
রায়া কথার আগামাথা কিছুই বুঝল না। কিসের কথা জিজ্ঞেস করছে, তাই রায়া বলল, কি? রুদ্র কিছু না বলে রায়ের দিকে এক পা বাড়ায়। রুদ্রের আগ বাড়া দেখে রায়া ভয় পেয়ে যায়। আতঙ্কে দুপা পিছিয়ে যায়, কিন্তু রায়ের পেছনে দোলনা থাকায় সে আর পিছিয়ে হাঁটতে পারে না। কিন্তু রুদ্র থামে না, সে আরও দুপা এগিয়ে রায়ের একদম কাছাকাছি গিয়ে দাঁড়ায়। রায় এবার মনে মনে সিদ্ধান্ত নেয়, না, সে চুপ করে থাকলে হবে না, এবার কিছু করতে হবে, লোকটার সমস্যা কি। কিন্তু মনে মনে এসব ভাবলে কি, সামনে কিছু উচ্চারণ করতে পারছে না রায়া। রুদ্র কি করছে সে নিজেও জানে না। সে একেবারে মেয়েটির কাছাকাছি দাঁড়িয়ে আর এক পায়ের ফারাক। রায় যেই না মুখ খুলতে যাবে এমন সময় রুদ্র ডান হাত এগিয়ে দেয় রায়ের চুলের ভাঁজে। রায়ের চুলে হাত দেওয়ার সাথে সাথে রায় সিটকে সরে যেতে চায়, কিন্তু রুদ্র হাতের চুলের গোড়ায় থাকায় চুলে টান পড়ে। রায় ব্যথা পায়, টান পড়ায় সে চোখ মুখ কুঁচকে ব্যথায় অস্ফুট স্বরে আহা করে ওঠে। রুদ্রের সেদিকে খেয়াল নেই। সে রায়ের চুলগুলো পিছন থেকে সামনে আনে, চুলগুলো হাত দিয়ে দেখছে। তার এখনও বিশ্বাস হচ্ছে না এগুলো আসল। তাই সে দেখছে, নিজে যাচাই করে নিচ্ছে, এত সুন্দর লম্বা ঘন চুল। চুলের ঘ্রাণ রুদ্রকে মাতাল করে দিচ্ছে। তার অন্যরকম একটা অনুভূতি কাজ করছে নিজের মধ্যে। রায় ভয়ে জমে যাচ্ছে, এখনই কান্না করে দেবে এমন ভাব।